আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখব তোমাদের কৃষি শিক্ষা এই বইটি। এই বইয়ে তোমাদের অধ্যায় আছে মোট ৬টি। আজকে আমরা দেখব তোমাদের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। ১ থেকে ১৪ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই প্রথম অধ্যায়টি। আমরা প্রথম অধ্যায়টি তোমাদের আজকের এই বইয়ে দেখব। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অনুশীলন আছে, সেই অনুশীলনটি আজকে আমরা সমাধান করব। কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এই শিল্পায়নের যুগে বাংলাদেশ কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল। আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশ যেমন কৃষি প্রধান দেশ, আর আমরা মাছে ভাতে বাঙালি, তবু ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, চীন, জাপান প্রভৃতি দেশ হতে অনেক পিছিয়ে আছি। শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। এই অধ্যায়টি শেষে তোমরা কি কি শিখবে? কৃষিতে বিজ্ঞানীদের অবদান ব্যাখ্যা করতে পারবো। আধুনিক কৃষি ফলন এবং আমাদের জীবনধারার পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। বাংলাদেশের সাথে বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের কৃষির অগ্রগতির সম্পর্ক বর্ণনা করতে পারবো। বাংলাদেশের কৃষির সাথে কয়েকটি নির্বাচিত দেশের কৃষির তুলনা করতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বইয়ের পৃষ্ঠা ১২ যে অনুশীলন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, সেগুলো আজকে আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিওতে তোমাদের যে ১২ পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। তোমরা যদি এই কাজের ভিডিওগুলো চাও তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের বইয়ের এই কাজগুলো সমাধান চাও, তাহলে আমরা তোমাদের কাজগুলো নিয়ে ভিডিও নিয়ে আসব। প্রথমে দেখে নেই আমরা বহু নির্বাচনী প্রশ্ন ১। দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন? ক ৬৫, ক ৬৫%, খ 75%, ক ৬৫%, খ ৭৫%, গ ৮৫%, ঘ ৯৫%। উত্তরটি হবে ঘ ৮৫%। তারপর দেখি আমরা ২। ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে ১. বেকারত্ব দূর হবে, ২. পণ্যের দাম পাওয়া যাবে, ৩. বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে। ২ এর উত্তরটি হবে ঘ সবগুলোই। তারপর ৩ ও ৪ নং এর জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। রওশনারা তাহার বসতি বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম চারা ও শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফলন পান, কিন্তু পরবর্তী বৎসর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না। এখন আমরা দেখে নেই ৩। রওশনারার লাগানোর ফল গাছগুলো কি ধরনের গুণসম্পন্ন হবে? ক. মাতৃগাছের মতো, খ. পিতৃগাছের মতো, গ. মাতৃগাছ থেকে ভালো, ঘ. মাতৃ ও পিতৃগাছের মতো। ৩ এর উত্তরটি হবে ক. মাতৃগাছের মতো। ৪. রওশনারার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ? ক. নিজের বাগান থেকে বীজ সংগ্রহ, খ. পরের বছর একই জমিতে সবজি চাষ, গ. মাতৃগাছের গুণাগুণ বজায় থাকা, গ. মাতৃ ও পিতৃগাছের গুণাগুণ একত্রে হওয়া। উত্তরটি হবে ঘ। আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিলাম। এখন দেখব সৃজনশীল ১। এখানে ৪টি প্রশ্ন আছে, আমরা ৪টির সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। কৃষি নির্ভর এনায়েতপুর গ্রামের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করেন। তাদের উঁচু জমিগুলো অনেক সময়ই খালি পড়ে থাকে, ফলে চাষিরা ওই সময়ে বেকার বসে থাকেন। জমিতে ফসল না থাকা ও বেকারত্বের কারণে দিশেহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতামুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন। ধান সহ বিভিন্ন শাকসবজির মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষ করে এনায়েতপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী। এখন আমরা দেখে নেই কয়ের উত্তরটি। ক. জিএম ফসল কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাই জিএম ফসল বা জেনেটিক্যালি
মডিফাইড রূপ। আমরা এই তোমাদের কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা খ, সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে সুপার হাইব্রিড ধানের বীজের গুণাগুণ এক প্রজন্মেই শেষ হয়ে যায়। চাষিরা এই বীজ পরবর্তী ব্যবহার করতে পারেন না। প্রতিবার চাষ করার জন্য তাদের নতুন বীজ সংগ্রহ করতে হয়। তাই সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে। আমরা তোমাদের ক্ষয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা গ, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষের উদ্যোগ নেন। এনায়েতপুরের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন। এতে বছরে কিছু সময় তারা কাজ পেলেও একটি বড় সময় বেকার বসে থাকতেন। জমিতে ফসল না থাকার জন্য তাদের উঁচু জমিগুলো অনেক সময় পতিত পড়ে থাকত। কৃষি কর্মকর্তার পরামর্শে চাষিরা BR3 বিপ্লব ধান, কলা, পেঁপে, লাল শাক, বেগুন ইত্যাদি সারা বছর চাষযোগ্য ফসলের আবাদ শুরু করেন। অতএব বলা যায় উপরিউক্ত পদক্ষেপ গ্রহণ করে চাষিরা তাদের বেকারত্ব দূর করেন এবং সারা বছর আয়ের পথ সুগম করেন। আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ, কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছিল বিশ্লেষণ করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে কৃষি কর্মকর্তা এনায়েতপুরের চাষিদের মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন। এনায়েতপুরের চাষিরা আগে মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন। এতে তাদের কৃষি জমি পতিত পড়ে থাকত এবং তারা বেকার বসে থাকতেন। এজন্য পরিবারের অভাব অনটন লেগেই থাকত। কৃষি কর্মকর্তা তাদের মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষের পরামর্শ দেন। তারা কর্মকর্তার পরামর্শ মতো ধানসহ বিভিন্ন শাকসবজি চাষ শুরু করেন। এসব ফসলের উৎপাদন লাভজনক এবং বাজারের চাহিদা প্রচুর। অসময়ে এসব ফসল উচ্চ মূল্যে বিক্রি হয়, ফলে এনায়েতপুরের চাষিরা বাড়তি অর্থ উপার্জন করে লাভবান হন। অতএব কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিদের সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয়। তারা স্বাবলম্বী হন এবং সচ্ছলতার মুখ দেখেন। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল 2 পৃষ্ঠা 14 সৃজনশীল 2, এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।